ত্রিপুরা রাজ্যে যত ধরনের অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, মাইনরিটি অংশের মানুষকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে তারা এই সমস্ত কাজগুলি তারা সম্পন্ন করেছিল এবং মানুষকে বার্তা দিয়েছিল যে দেখো ফ্রন্টে আমরা মাইনরিটিকে দেখছি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের মধ্যে কোন মাইনরিটি নেতারাকে আপনি এত বড় একেবারে বৃহৎ ভাবে দেখছেন সফল হতে? মথা আপনাদের সঙ্গে জোট রয়েছে, একই মরিতে কাজ করছেন, অথচ ফিল্ডে আপনারা একে অপরের বিরোধীরা এই প্রসঙ্গটা তুলছেন। যদি সিপিএম এর সরকারের মতো যদি চিন্তা ভাবনা থাকতো যে পার্টি অফিস থেকে আজকে নাম সিলেক্ট হয়েছে, মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, আজকে 10,323 অবস্থা আপনারা সবাই জানেন। এটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। আমার অনেক শিক্ষক, আমার অনেক সহপাঠী সহযোদ্ধারাও আজকে এটার শিকার হয়েছে। আসলে ভারতবর্ষে আজকে বিরোধী দল বলতে কেউ নেই। আজকে সমস্ত অংশের হজ বড়লোক। নরেন্দ্র মোদীজি, যিনি সর্বকালের রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি একটা মিশন নিয়েছেন 2047 সালে ভারত বৈভবশালী ভারতে পরিণত হবে, শক্তিশালী ভারতবর্ষে পরিণত হবে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে। গতকালই আপনাদের একজন মন্ত্রী ইস্তফা দিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান। এতে কি বাড়তি অক্সিজেন বিরোধীরা পাচ্ছেন কিনা? ত্রিপুরা রাজ্যে বিরোধী যারাই আছে, বিশেষ করে বামফ্রন্ট যারা সিপিআইএম, যে অক্সিজেনটুকু যে মাইলেজটুকু নেওয়ার চেষ্টা করছে, এটা আমাদের মাইনরিটি বেসিককে কেন্দ্র করে, বিশেষ করে এই সিপাহী জেলার সোনামুড়াকে কেন্দ্র করে, অর্থাৎ এখানেও বিভ্রান্ত ছড়ানোর জন্য জাল নতুন করে এখনো পাচ্ছে। তো আমরা সচেষ্ট আছি মানুষকে সেই বার্তাটুকু পৌঁছে দেব যে বিভ্রান্ত নয়, সরকার সমস্ত অংশের মানুষকে নিয়ে কাজ করে, কাউকে বাদ দিয়ে না। এটা বিরোধীদের একটা চক্রান্ত। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছে, এমন একজন ব্যক্তিত্ব, তিনি ঠিক 2 বছর আগেও বড় একটা দায়িত্বে ছিলেন সিপাহীজলার জেলার মাইনরিটি মোর্চার সভাপতি। কিন্তু 2 বছরের মধ্যে কোথায় ছিলেন, কোথায় তার রাজনৈতিক জীবন ছিল, আজ সার্বজনীন প্রেক্ষাপটে আমরা জানবো। বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন জেলার একজন সদস্য হিসেবে। কিন্তু কিভাবে ওনার এই রাজনৈতিক জীবনের উত্থান পতন, সার্বজনীন বিষয়ে আজ আমরা জানবো। প্রথমে মেজানদাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং আপনার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সেই সাথে আজকে ভারতের যে কার্গিল জাতীয় দিবস, সকল বীর সেনানীদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সমবেদনা। ধন্যবাদ। মিজানদা, জানতে চাইবো 2 বছরের অবসর বলাই যেতে পারে, এরপর আবার দলে ফেরা, এখন অব্দি উপলব্ধিটা কেমন? না, অ্যাকচুয়ালি অন্তরালে বা বিশ্রামে বা এরকম কোনো গ্যাপ নয়। পঞ্চায়েত লাস্ট যে সদ্য নির্বাচিত হয়েছিল আমাদের যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনও আমি মাঠে ছিলাম। তো যেহেতু একটা শাসক দলের কাজ থাকে প্রশাসনিক পরিকাঠামো গঠন করা এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলি ঠিক রাখা, তো সেখানে আমাদের দুঃখের সহিত বলতে হয় বিগত দিনে প্রায় 2 বছরের অধিক জেলা কমিটি আমাদের পুনর্গঠন ছিল না, যার এই দায়িত্ব ছিল। তো আজকে আবার নতুন করে জেলা সভাপতি হয়েছেন শ্রদ্ধেয় প্রসেনজিৎ ঘোষ, এই এলাকার সকলের সুপরিচিত। তো ওনার নেতৃত্বে আবার কমিটি রিসাবল হয়েছে, পুনর্গঠিত হয়েছে। তো সেখানে আমাকে দায়িত্ব দিয়েছে, তার জন্য আবার সবাই মাঠে দেখতে পাচ্ছে, এটুকুই। কিছুদিন পূর্ব যখন প্রসেনজিৎ দার সঙ্গে আমরা বৈঠকে বসেছিলাম এমন একটা টক শোতে, তখন ওনাকে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম যে পুরনো মুখগুলো দেখা যাচ্ছে না, আর তারই ফলপ্রসূত কি উনি চেষ্টা করছেন পুরনো যারা কার্যকর্তা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য? না, উনি ওনার দূরদর্শিতা নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে উনি কাজ করছেন, এটা বলা চলে। আর রাজনীতির নতুন পুরাতন বলে কিছু না। যারা মাঠে থাকবে, যারা মানুষের সাথে থাকবে, তাদেরকেই মানুষ প্রত্যক্ষ করবে, তারাই মাঠে থাকবে, এটাই হচ্ছে বড় কথা আর কি। তো সেই হিসেবে আমাকে আবারও সুযোগ দিয়েছে কাজ করার জন্য, তো যার জন্য আজকে প্ল্যাটফর্মে আসা, এটুকুই। এক সময় মিজানুর রহমান সিপাহীজলা জেলা বলুন বা রাজ্য বলুন, প্রত্যেকেই সংখ্যালঘুদের একটা নির্দিষ্ট মুখ ছিল। যুবা যারা রয়েছেন, যারা কম বয়সী রয়েছেন, এখনো পর্যন্ত সেই মুখ আবার ফিরে এসেছে। যুবকরা কতটা উৎসাহিত? না, এটা মানুষের ভালোবাসা, এটা প্রত্যেকেরই ভালোবাসা আমি বলবো। আর রাজনীতিতে মানুষের সবচেয়ে বড় কথা, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় কথা। তো মানুষ ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তো মানুষের সাথে কাজ করব যতটুকু পারি, এটুকুই আর কি। আর সংখ্যালঘু উন্নয়নে আগামী দিনে আপনার কর্মসূচি কেমন থাকবে বা কি কি আশা ব্যক্ত করছেন? সংখ্যালঘু উন্নয়নে আমার ব্যক্তিগত তেমন আর কি, যেহেতু আমাদের সরকার এখানে আছে, আমাদের পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক থেকে জেলা পরিষদ থেকে আছে, প্রত্যেকটা মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে মানুষকে সাহায্য করব, দিক নির্দেশনা দেব, এটুকুই আর কি কাজ। এখানে বিধায়ক আছে, এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু দপ্তর আছে, প্রত্যেকটা মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে আমার কাজ আর কি। সংখ্যালঘুর যারা রয়েছেন সিপাহীজলাতে বলুন বা আপনার বিধানসভায় বলুন, মিজান বলতেই ওনারা কিন্তু আপনার মুখের দিকে চেয়ে আছেন। এই বিষয়ে মানুষের সাথে কাজ করার জন্য বিধায়ক বলুন বা রাজ্য স্তরে বলুন, আপনার ভূমিকা কি থাকতে পারে বলুন?
না, আমি আগেও বলেছি যে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, মানুষের স্বার্থে কাজ করতে চাই, এটুকুই। আর মানুষ ভালোবাসে, এটা আমি মানবো যে মানুষের যে স্নেহ, এটা আমি এখানে মানুষের জন্য, মানুষের যে ভালোবাসা পেয়ে আমি এখানে ধন্য। তো আশা করি মানুষ আমাদেরকে বিমুখ করবে না। আর সংখ্যালঘু অংশের বলতে এখানে শুধু মাইনরিটি বলতে আমাদের এখানে মানে মুসলিম সম্প্রদায়টাকে বোঝা। এখানে দীর্ঘদিন একটা প্ল্যাটফর্ম ছিল, এখানে মানিক সরকারের একটা দুর্গ ছিল, এখানে বিরোধীদের একটা দুর্গ ছিল। 2018 আমরা এখানে স্বাধীন হতে পারিনি। পরবর্তীতে আমরা এই দুর্গকে আমরা ভারতীয় পদ্ম ফুলে আমরা উপহার হিসেবে পেয়েছি। এখানে প্রতিমা ভূমিকা আছেন, এখানে বিন্দু দেবনাথ আজকে এমএলএ আছেন, এখানে জেলার সহকারী সভাধিপতি আছে। প্রত্যেককে সাথে নিয়ে এই কাজ করব। আর বিভ্রান্তকে দূর করে হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তটা এখনো তারা সহজে প্রচার করতে পারছে। আপনি দেখুন সার্বিক রাজনীতির অঙ্গনে ত্রিপুরা রাজ্যে বিরোধী যারাই আছে, বিশেষ করে বামপন্থ যারা সিপিআইএম, যে অক্সিজেনটুকু যে মাইলেজটুকু নেওয়ার চেষ্টা করছে, এটা আমাদের মাইনরিটি বেসিককে কেন্দ্র করে, বিশেষ করে এই সিপাহী জেলার সোনামুড়াকে কেন্দ্র করে। অর্থাৎ এখানেও বিভ্রান্ত ছড়ানোর জন্য জাল নতুন করে এখনো পাচ্ছে। তো আমরা সচেষ্ট আছি মানুষকে সেই বার্তাটুকু পৌঁছে দেব যে বিভ্রান্ত নয়, সরকার সমস্ত অংশের মানুষকে নিয়ে কাজ করে, কাউকে বাদ দিয়ে না। এটা বিরোধীদের একটা চক্রান্ত, এটা একটা গেমিক একটা প্রচার আর কি, এছাড়া আর কিছুই না। 2018 সালে মিজানুর রহমান যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, একজন মাইনরিটি হয়েও প্রতিকূলতা নিশ্চয়ই ছিল। 2018 থেকে 2026 এই দীর্ঘ এই সময়ে কোথাও কি সরকার যুবকদের প্রত্যাশা পূরণে সচেষ্ট হয়েছেন কিনা? না, এখানে আমি 100% বলবো সরকার স্বচ্ছতার নীতিতে আজকে চাকরি বলুন, স্কলারশিপ বলুন, সমস্ত জায়গায় ঠিক আছে। কিন্তু বিরোধীদের এটা একটা বিভ্রান্ত, আজকে দলমত নির্বিশেষে যতটুকুই চাকরি পাচ্ছে, আজকে সিপিএম এর ঘরেও চাকরি যাচ্ছে, আজকে কংগ্রেসের ঘরেও চাকরি যাচ্ছে। যদি সরকারের যদি চিন্তা ভাবনা সুস্পষ্ট না থাকতো, সবাইকে নিয়ে যদি কাজ না করতো, তাহলে এই ধরনের শিষ্টাচার, এই ধরনের সিস্টেম চালু থাকতো না। অর্থাৎ আমি স্পষ্ট করে বলতে চাই, রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা সবাইকে সাথে নিয়ে সমগ্র অংশের মানুষের ডেভেলপ করার জন্যই যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান, এটা জারি আছে এবং আগামী দিনে এটা সুস্পষ্টভাবে আরো এগিয়ে যাবে এবং প্রত্যেকেই অনুধাবিত হবে যে না, ভারতীয় জনতা পার্টির যে সরকার, বর্তমানে ডক্টর মানিক সাহার যে সরকার, এটা সকলের সরকার, কাউকে বাদ দিয়ে এই সরকার কাজ করে না। আমি স্পষ্ট ভাষায় এই কথাটা বলতে চাইবো। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, একের ধারে কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, উন্নয়ন তেমন ভাবে ওদের চোখে পরিলক্ষিত হচ্ছে না। আচ্ছা, উন্নয়ন, আপনি যদি অন্ধকারকে যদি অন্ধকার না দেখেন, আলোকিত যদি আলোকিত না দেখেন, তাহলে এটা আপনাদের চোখের সমস্যা। বিরোধীরা অনেক প্রচারই করতে চাইবে, তা বিরোধিতার জন্য বিরোধিতা করা আর গঠনমূলক বিরোধিতা করার মধ্যে পার্থক্য আছে। তারা তো শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে, অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য বিরোধিতা করছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতা করছে। উন্নয়নমূলক গণতন্ত্রের পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য যে বিরোধিতার দরকার, সেই বিরোধিতার পথে তারা বিগত দিনেও ছিল না, আগামী দিনও থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের যে টার্গেট, মানুষকে সমবেত করে, মানুষকে সাথে নিয়ে, মানুষকে আরো সচেতন করে আমরা এগিয়ে যাব। কোনো বিভ্রান্ত, কোনো মোটিভ কাজে আসবে না, মানুষও বিভ্রান্ত হবে না, এটা আমার বিশ্বাস। অপরদিকে যদি আমরা দেশের দিকে একটু নজর দেই, গতকালই আপনাদের একজন মন্ত্রী ইস্তফা দিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান। এতে কি বাড়তি অক্সিজেন বিরোধীরা পাচ্ছেন কিনা? আমি আপনাকে একটা কথা স্মরণ করে দিয়েছি, গত 22 তারিখ আপনি হয়তো ত্রিপুরার ভারতবর্ষের যন্ত্র মন্ত্রের যে আন্দোলনটা হয়েছিল, অনলাইনে খাবার কাতার থেকে এসেছে, অনলাইনে খাবার নাকি বাংলাদেশ থেকে প্রোভাইড করেছে। তো এই যে বার্তাগুলো কি চায়, অর্থাৎ ভারতবর্ষকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। নরেন্দ্র মোদীজি, যিনি সর্বকালের রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি একটা মিশন নিয়েছেন 2047 সালে ভারত বৈভবশালী ভারতে পরিণত হবে, শক্তিশালী ভারতবর্ষে পরিণত হবে, এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে। আপনি বলেছেন যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, নিশ্চয়ই এই কথাটাই বলতে চাইছেন। ভারতবর্ষের ইতিহাসে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির কথা ভারতবাসী ভুলে যায়নি, কমনওয়েলথ কেলেঙ্কারির কথা মানুষ ভুলে যায়নি। কানিমুজি সরকার থাকাকালীন জেলে গিয়েছেন কিন্তু পদত্যাগ করেনি। ডি রাজা আপনার ইউপিএ গভর্নমেন্ট সরকারের মনমোহন সিং মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, তিনি আপনার জেলে গিয়েছেন কিন্তু পদত্যাগ করেননি। সুরেশ কালমাদি সবাই চিনেন, কমনওয়েলথ কেলেঙ্কারির নায়ক, তিনি জেলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু পদত্যাগ করেননি। ভারতীয় জনতা পার্টির একমাত্র সরকার, যিনি দেশের অস্থিতিশীল পরিস্থিতি যাতে জারি না হয় তার জন্য তিনি পদত্যাগ করেছেন, এবং ভারতবর্ষের যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনাকে কাজে লাগানোর জন্য, সরকারের যে উন্নয়নমূলক কাজ করার জন্য, নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য এখান থেকে পদত্যাগ করেছে। আমি বলবো এটা বরিষ্ঠ সিদ্ধান্ত, এটা সাহসী সিদ্ধান্ত, এবং ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার আছে বিদায় এই সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
তার ইতিহাস অতীতে আরো অনেক কিছু আছে, এরকম কোনো দৃষ্টান্ত কোনো প্ল্যাটফর্ম কোনো পার্টি বুকে হাত দিয়ে দেখাতে পারবে না। তো আমরা এটা বিশ্বাস করি, এখানে বিভ্রান্তর কিছু নেই, এখানে জয় পরাজয়ের কথা মানে কোনো কথা নেই। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব থেকে তিনি অস্থিতিশীল পরিস্থিতি যাতে, সংকট পরিস্থিতি যাতে তৈরি না হয়, সঠিক মেসেজ দেওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। আগামী দিনে হয়তো নতুন কোনো দায়িত্ব তিনি পেতে পারেন, এটা আমি বিশ্বাস করি। অন্যদিকে সিজিপি যে নতুন পার্টির উত্থান বা জেএনসিরা এদিকে অগ্রসর হচ্ছেন, তাতে বিরোধীরা তাদেরকে সাপোর্ট দিয়ে এই যে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করার বার্তা আপনি যেটা বললেন, এটা কি কোথাও আরো বৃদ্ধি পাবে কিনা? না, আসলে ভারতবর্ষে আজকে বিরোধী দল বলতে কেউ নেই। আজকে সমস্ত অংশের হজ বড়লো। ওই যে দুর্নীতির কথা বললে, ভারতবর্ষের ইতিহাসে লালু প্রসাদ যাদব যে আরজেডি একটা দল ছিল, পশুখাদ্য কেলেঙ্কারিতে ভারতবর্ষের বৃহত্তম একটা দল। আজকে কংগ্রেসের কেলেঙ্কারির কথা মানুষ জানে। আজকে অন্যান্য যে দলগুলি, পশ্চিমবঙ্গের আজকের ইতিহাস মানুষের সকলের সামনে, যেটা টিএমসির দল, আজকে সেই দুর্নীতিগ্রস্ত দলগুলো যারা ভারতকে শোষণ করেছে, গ্রাস করেছে, সেই দলগুলি আজকে হয়ে কক্রোচ নামে একটা দল গঠন করে সেখানে ভারতের কিছু যে ছাত্র যুব সমাবেশের নাম দিয়ে আজকে একটা বিভ্রান্ত করার জন্য চাইছে। আমরা চাই ছাত্ররা মাঠে আসুক, ছাত্ররা প্রতিবাদ করুক, কিন্তু ছাত্রদেরকে ব্যবহার করে ওই সমস্ত রাজনৈতিক দলগুলি, মুখোশ পরা দলগুলো, যারা ভারতকে গিলি খেতে চায়, ভারতকে ভ্রষ্টাচারে নিমজ্জিত করতে চায়, সেই লোকগুলির চিন্তা চেতনা ভারতবাসী মেনে নেবে না, এবং মেনে নেয়ও নেই, আগামী দিনও মেনে নেবে না। এটা আমি স্পষ্ট করে বলে দিতে পারি। এবার যদি রাজ্যের দিকে একটু আসা যায়, আপনি 2018 সালের পূর্বেই রাজ্যে জন্য কাজ করেছেন, সরকার আনার জন্য সরকার এসেছে, এবং এই আসার ক্ষেত্রে আসার পরেই বিপ্লব দেব নেশামুক্ত ত্রিপুরার একটা ডাক দিয়েছিলেন। সেখানটায় এই এত বছর মধ্যে কোথাও কি আসলে করতে পেরেছেন কিনা? না, নেশা মুক্ত করেছেন, দেখুন একটা হচ্ছে চরিত্রগত দোষ, আর এটা প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। নেশা আগেও ছিল, এখনো ছিল, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত আমলের সরকারের আপনি কোনো এলাকায় দেখাতে পারবেন যে সিপিএম এর সরকার চলছিল, ব্রাঞ্চ কমিটির একটা লোক এরকম নেশার সাথে জড়িত ছিল বা এরকম কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল, জেলে গিয়েছিল এক রাত্রের জন্য, এরকম দৃষ্টান্ত আমি বিশ্বাস করিনি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আজকে মন্ডল সভাপতিও যদি আজকে দুর্নীতিগ্রস্ত জড়িত হয়, কোনো খারাপ কাজ যদি, তার জন্য পুলিশ অ্যাকশন নিচ্ছে। কি করে সম্ভব হচ্ছে? সবকা সাথ সবকা বিকাশের এই স্লোগানকে পাথেয় করে যে সরকারটা চলছে, তার জন্যই আজকে এরকম হচ্ছে। আগামী দিনও ভারতীয় জনতা পার্টির সে যত বড়ই রাঘব বলক, যত বড়ই পদে থাকুক, যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, সরকার এবং প্রশাসনের স্পষ্ট বার্তা, কাউকে ছাড় দেওয়া নয়। সরকারের গতিতে চলবে, আইন আইনের গতিতে চলবে। অর্থাৎ আইনকে দাবিয়ে সরকার চলতে চায় না, এটাই তার সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ প্রশাসন ফ্রি হ্যান্ডে কাজ করার সুযোগ পাচ্ছে, দাবিয়ে রেখে নয়, পার্টি অফিসে বসে দাবিদারি করে নয়, এটাই তার সুস্পষ্ট প্রমাণ। বিরোধীরা তো অভিযোগ করছেন ট্রেনে আসছে, আপনার পোস্ট অফিসের মাধ্যমে আসছে, এইভাবে নেশার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে গোটা ত্রিপুরা। কি বলবেন? এটা যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা তাদের একটা গট অফ মেস। আজকে যদি প্রশাসন যদি এখানে যদি ইনভলভ না থাকতো, তাহলে আমরাও স্কুলে জানতাম না। অর্থাৎ সরকারের সুস্পষ্ট ভূমিকার কারণে আজকে ধরপাকড় চলছে, মানুষ দেখতে পাচ্ছে, জনসাধারণ দেখতে পাচ্ছে, আর এটা প্রমাণ করে যে সরকারের সঠিক ধারণা আছে যে যেই পদ্ধতি অবলম্বন করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এবার মঙ্গল গ্রহ থেকে, মানে আপনার ভিন গ্রহ থেকে, বা যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন, সরকার কাউকে রেহাই দেবে না কেন। সরকার সব জায়গায় খেয়াল রাখছে, সরকার সব জায়গায় অ্যালার্ট আছে, এটাই তার সুস্পষ্ট প্রমাণ। স্বাস্থ্য পরিষেবার দিকে যদি নজর দেই, আপনি বহিরাজ্য ছিলেন বা দেশ বিদেশে ঘুরেছেন, সেখানকার পরিষেবা আর ত্রিপুরার পরিষেবা কতটা ফারাক দেখছেন? নিঃসন্দেহে আমরা একটা প্রান্তিক অঞ্চলের মানুষ। একসময় ত্রিপুরা রাজ্যের নাম শুনলে ভারতবর্ষের অন্যান্য স্টেটের উচ্চশিক্ষিত মানুষরা, আধিকারিকরা পর্যন্ত চিনত না। আজকে সাধারণ মানুষ পর্যন্ত ত্রিপুরাকে চিনে। এটা বিপ্লবের ফলে হয়েছে, এটা পরিবর্তনের ফলে হয়েছে। আর রাতারাতি আপনি একটা তৃণমূল পর্যায় থেকে একটা বিপ্লবে পরিণত করতে পারবে না। একসময় হসপিটালে মানুষ গেলে পরে বাড়িতে আসলে বলতে বমি করে, মানুষ খেতে পারতো না, তার নাকি গ্যাস হয়ে যায়। আজকে হসপিটালগুলোতে গেলে সেই পরিবেশ আজকে চকচকে পরিবেশ হয়েছে। আজকে ডাক্তারের পরিষেবা খুব ভালো হচ্ছে। আগামী দিনে এটা আরো বৃহৎ আকারে পরিবর্তন হবে এবং আরো উন্নয়ন থেকে আরো উন্নততর যাবে, এটা আমি বিশ্বাস করি। তো এখানে দোষ দিয়ে না, নিঃসন্দেহে ডেভেলপ হচ্ছে, নিঃসন্দেহে সংস্কার হচ্ছে। আগামী দিনে এটা আরো বৃহৎ আকারের সংস্কার হবে, এটাই বিশ্বাস। ডাক্তারি প্রসঙ্গ যেহেতু তুললেন, একটু করে ছোট্ট করে দেশের দিকে যদি যাই, নিট যে কেলেঙ্কারি হয়েছে, তা গোটা ভারতবর্ষে এর পূর্বেও হয়েছিল, আমরা দেখেছি। আপনাদের সময় একটা ভালো ডিসিশন নিয়েছেন,
আগামী দিনে এই যে শিক্ষার একটা বহিঃপ্রকাশে কতটা আভাস ফেলতে পারে বলে মনে করছেন? না, এখানেও নরেন্দ্র মোদী আমাদের যিনি আদরণীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মানে সর্বপৃথিবীর তিনি মানে অন্যতম একজন রাষ্ট্রনায়ক। উনি আপনি হয়তো দেখেছেন টুইটার হ্যান্ডেলে তিনি এসেছেন, মেসেজ দিয়েছেন, এবং এটাকে কিভাবে দমন করা যায়, কারা কারা এটার সাথে দোষী তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এটা বিচার বিভাগীয় তদন্ত হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এবং আগামী দিনে যাতে এই ধরনের কর্মকাণ্ড কেউ সাহস না পায় তার জন্য মানে ভারতের যে প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভা এখানে সুস্পষ্ট ভূমিকা পালন করবেন। এবং এটা আমার কথা নয়, এটা প্রধানমন্ত্রী নিজ হ্যান্ডেলে এসেছেন এবং পত্র পত্রিকা ইলেকট্রিক মিডিয়াও সেই বার্তাটা এসেছে, এবং আমি আশা করি এটি পদ্ধতি অবলম্বন হবে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা নিশ্চয়ই আইনের আওতায় আসবে। যদি শিক্ষার দিকে আমরা একটু তাকাই, রাজ্যের পরিস্থিতি বর্তমানে শিক্ষকের বিস্তর একটা ফারাক রয়েছে, যদিও আপনাদের একটা অভিমত রয়েছে সেখানে 10,323 বিরাট অংশে চাকরি যাওয়ার পরেই কিন্তু শিক্ষকের ঘাটতি রয়েছে, তা পূরণে কতটা সচেষ্ট বিজেপি সরকার? না, নিঃসন্দেহে পূরণে এখানে একটা গাইডলাইন ছিল, অতীতে দলের মার্ক দেখে, দলীয় ঝান্ডা দেখে সরকার নিয়োগ পদ্ধতি চালু করতো, যারা একদম বিচক্ষণ, যারা মেরিট লিস্টে থাকতো, যারা প্রকৃত মেধা তারা বঞ্চিত হতো। এই সরকার আসার পর টেট বাধ্যতামূলক। আজকে টেটের মধ্যে দিয়ে আমি পূর্ব বলেছিলাম আপনার একটা প্রশ্নের উত্তরে যে যারা প্রকৃত মেধা এখানে দল মতে নির্বিশেষে যার যেটা প্রাপ্য সেই জায়গায় পূরণ হচ্ছে। আজকে এটা যেই কোনো ডিপার্টমেন্ট বলেন, তো শিক্ষাক্ষেত্র টেট বাধ্যতামূলক। টেটের মধ্য দিয়ে যারাই আসছে রং ঝান্ডা দল কার কি সেটা দেখা হচ্ছে না, সে নিয়োগ পাচ্ছে, এবং এটা আগামী দিনেও জারি থাকবে। আগামী দিনেও তার অভাব মানে আপনার নিয়োগের মধ্য দিয়ে তা পূরণ হবে, এটা আমার বিশ্বাস। রাজ্যে বিরোধীদের একটা বিশাল বড় অভিযোগ, রাজ্যে বিদ্যুৎ বাসুল নাকি গণহারে গুনতে হচ্ছে বা অধিক বৃদ্ধি পেয়েছে, তা নিয়ে ধর্নায় কখনো কখনো রাস্তায় বিরোধীদের দেখা যায়। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা আমাদের রাজ্যের আদরণীয় বিদ্যুৎ মন্ত্রী স্পষ্ট বার্তায় দিয়েছেন, তো সে উপলক্ষে আমি বলতে চাই না, রাজ্য সরকারের যে চিন্তা চেতনা মানুষকে বিভ্রান্ত করে নয়, মানুষের উপর চাপিয়ে দিয়ে নয়, এটা পদ্ধতিগত অনুসারে যার যেখানে আছে সেই অনুসার মেনটেন করে বিগত দিনে এটা আসলে এরকম না, এটা একটা পাহাড় জমেছে বিদ্যুৎ দপ্তরের মধ্যে। আপনি কমিউনিস্ট করতেন, এটা ব্যক্তিগত বলতে চাই, মনে করেন আপনি কমিউনিস্ট করার পরে নেতার ভয়ে বাড়িতে বিদ্যুৎ দপ্তরের লোক আসতো না, মিটার চেক করতো না, কিন্তু একটা বিশাল মাইলের আকারে একটা বিদ্যুতের বিল জমা পড়তো। তাহলে এগুলি কার? এই পান্ডা কার? সাধারণ মানুষ তো নিশ্চয়ই চাপাবে। যখন সরকার স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করলো, দেখলো যে প্রতিটা সেক্টরে বিরাট বিরাট বিদ্যুতের মাসুল, তখন মানুষ মনে করলো আরে এটা সরকার বিজেপি চাপিয়ে দিচ্ছে। না, এটা অতীতের যে পাপ, সেই পাপকে আমরা নিষ্কলঙ্ক করতে গিয়ে যখন আজকে আইনের পথে পদ্ধতিগত পথে আমরা হাঁটছি, তখন মানুষ মনে করছে যেটা বিজেপি চাপিয়ে দিয়েছে বা ত্রিপুরা সরকার চাপিয়ে দিয়েছে। আসলে এরকম কিছু না, সুস্পষ্ট বার্তা রাজ্যের আদরণীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় এটা আপনাদের সম্মুখে রেখেছেন, অন্যান্য মন্ত্রী মহোদয়রা এবং এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বার্তা দিয়েছেন। আসলে বিভ্রান্ত হওয়ার কিছু না, সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে এটা ত্রুটিমুক্ত হবে, আমি এটা বিশ্বাস করি। 2018 সালে পূর্বে আপনি লড়াই করেছেন বা আপনাদের দল লড়াই করে নতুন সরকার গঠন করেছে, এই ক্ষেত্রে যুবদের একটা প্রচুর আশা ব্যক্ত ছিল কর্মসংস্থান নিয়ে। এখন কতটা সচেষ্ট হয়েছে এই সময় দাঁড়িয়ে বহিরাজ্যে কেন পাড়ি দিতে হচ্ছে যুবকদের? না, মানুষের চাহিদার কোনো শেষ নাই। যার একটা ইকো গাড়ি আছে সে একটা ভার্না গাড়ি কেনার জন্য একটা স্বপ্ন দেখে, যার একটা ভার্না আছে সে একটা স্করপিও কেনার স্বপ্ন দেখে। তো ত্রিপুরা, আমি আগেও বলেছি আমরা প্রান্তিক রাজ্য ত্রিপুরা, আমাদের সীমিত আয়, সীমিত উন্নয়ন, সীমিত ক্ষমতা, এটা আপনারা জানেন। তো এখানে যুবকদের জন্য সরকার বিভিন্ন প্রোগ্রাম স্কিম অনেক কিছুই চালু করেছেন। তারপরেও মানুষ আজকে যারা মনে করেন যে আমার এখানকার মানুষ হয়তো মিডিল ইস্টে যাচ্ছে, মিডিল ইস্টের লোক আজকে ইউরোপে কেন যাচ্ছে? তারাও তো উন্নত। তো মানুষ উন্নত থেকে আরো উন্নতর স্বপ্ন দেখে মানুষ আজকে চাঁদে পর্যন্ত যাচ্ছে। তো এটা বড় কথা না। কর্মসংস্থান ত্রিপুরাতে নেই সেটা বলবো না, সরকারের বিভিন্ন পদ্ধতি আছে। আপনি কর্পোরেশনে দল মতে নির্বিশেষে আপনি বিভিন্ন কর্পোরেশনের সুযোগ সুবিধা গ্রহণ করেন। আজকে বিভিন্ন লোনের জন্য প্রধানমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা, আপনি এখান থেকে স্বাবলম্বী হন। আপনি ক্ষুদ্র কাজ নেওয়ার জন্য আপনার যদি কোনো লোনের প্রয়োজন হয় সেখানেও সরকার সচেষ্টভাবে নিচ্ছে। তো এটা যারা বিদেশে যাচ্ছে, যারা বহিরাজ্যে যাচ্ছে, এটা মানুষ আর্থিক ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করার জন্য, আরো বৃহৎ স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য মানুষ যাচ্ছে। আমি আগে বললাম মানুষ স্বপ্ন থেকে চাঁদে পর্যন্ত যাচ্ছে, এটা তারই একটা অঙ্গ, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। বহিরাজ্য কিংবা প্রবাস ছাড়াও রাজ্যে প্রচুর শূন্য পদ বা শূন্য কোঠা পড়ে রয়েছে, যেটা বিরোধীরা সরাসরি অভিযোগ করছে বিজেপি এই শূন্য পদগুলো পূরণ করছে না, কি বলবেন? আমি আগেই বলছি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার তার গাইডলাইনের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে পূরণ করার জন্য, আগামী দিনেও এটা করবে।
আজকে যদি সিপিএম এর সরকারের মতো যদি চিন্তা ভাবনা থাকতো, যে পার্টি অফিস থেকে আজকে নাম সিলেক্ট হয়েছে, মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, আজকে 10,323-এর অবস্থা আপনারা সবাই জানেন। এটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। আমার অনেক শিক্ষক, আমার অনেক সহপাঠী, সহযোদ্ধারাও আজকে এটার শিকার হয়েছে। কিন্তু কারুকে বাদ দিয়ে নয়, কারো আপনি কি চাইবেন কেউ না খেয়ে থাকুক? তো যারা আজকে চাকরিচ্যুত হয়েছে, এই যে পাপাচারটা করে গিয়েছে, এটা কে করেছে? এটা কমিউনিস্ট। তো আমরা সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে চাই কাউকে নিয়োগ দেওয়া মানে তাকে একদম পার্মানেন্টলি দেওয়া, যে এখানে কেউ যেন কোনো পক্ষ যেন আঙ্গুল তুলতে না পারে। তো তার জন্য হয়তো একটু বিলম্ব হচ্ছে। আজকে সরকার চাইলে অনেক কিছুই করতে পারতো, কিন্তু স্বচ্ছ নিয়োগ ছাড়া সরকার কোনো চিন্তা ভাবনা করে না, যার জন্য এটা আগামীতে নেও এরকম জারি থাকবে, এটাই বিশ্বাস আর কি, মানে কাউকে বিভ্রান্ত করে নয়। এই শূন্যপদ গুলো পূরণে সরকার কতটা সচেষ্ট হবে আগামী দিনে, সেটাই ছিল প্রশ্ন। 100% সচেতন হবে। এটা প্রতিদিন আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন। আজকে হাইকোর্টে লোক নিয়োগ নিচ্ছে, ড্রাইভার পদে লোক নিয়োগ নিচ্ছে, আজকে টিএসআর এ লোক নিয়োগ নিচ্ছে, আজকে ফরেস্টের বিজ্ঞাপন হয়তো কিছুদিনের মধ্যে লোক নিয়োগ নেবে। তো অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন যে সরকার তার স্বচ্ছ নিয়োগ নীতির জন্য সচেষ্ট উদ্গ্রীব আছে, এবং আগামী দিনে ধাপে ধাপে সমস্ত শূন্যপদগুলি পূরণ হবে। অপরদিকে বিরোধীদের অভিযোগ আপনারা তো শুধু হলুদ খামের প্রচার করতে ব্যস্ত, আদতে কর্মসংস্থান করতে পারছেন না। তা আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি, যেহেতু রং আমাদের আদর্শ, তো আমরা যদি গেরুয়া খাম হইতো, সিপিএম তো লাল খামের রাজনীতি করতো। তো আমরা তো লাল খামের যে রাজনীতির কারণে তো আপনি 10,023-এর কথা উল্লেখ করলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের কথা উল্লেখ করলেন, আজকে অনেকের চাকরিচ্যুত হয়েছে লাল খামের ফলে। তো লাল খাম থেকে যদি গেরুয়া খাম যদি মজবুত করতে পারে, মানুষের নিরাপত্তা দিতে পারে, তো এখানে প্রশ্নের কি আছে? আপনি বলুন না। এটা তো আমি বলবো তাদেরকেও এখানে এই খামের জন্য প্রচার করা উচিত, নিঃসন্দেহে। এটা তো খারাপ কিছু লক্ষণ নয়। অপরদিকে যদি আমরা রাজ্যের আরো একটা পরিস্থিতির দিকে তাকাই, মথা আপনাদের সঙ্গে জোট রয়েছে, একই মরিতে কাজ করছেন, অথচ ফিল্ডে আপনারা একে অপরের বিরোধীরা এই প্রসঙ্গটা তুলছেন। না, অ্যাকচুয়ালি এটা যেহেতু রাজ্য প্রসঙ্গ, আমি রাজ্য প্রাসঙ্গিক নেতা নয়, তারপরেও বলি, সিপিএম কংগ্রেস ত্রিপুরা রাজ্যের দুই মেরুর দুইটা দল, একটা ডানপন্থী দল, একটা বামপন্থী দল, একটা বহির্বিশ্বের অন্যান্য কান্ট্রির মানে ভাবধারায় বিশ্বাসী, আর একটা ভারতের সংবিধানে বিশ্বাস কতটুকু করে কিনা সেটাও প্রশ্ন আছে। তো আমি বলতে চাইবো, তাদের সাথেও তো ত্রিপুরা রাজ্যে একটা ঘটা হয়েছিল, তাদের খুনের অত্যাচারেও তো শত শত কংগ্রেস কর্মী নির্যাতিত, মা হারা, ভাই হারা হয়েছে, সন্তান বাবা হারা হয়েছে, অনেক ইতিহাস আছে। তো এখানে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো নয়। ত্রিপুরা মথা সরকারতে যোগ দেওয়ার পরে দুজন মন্ত্রী আজকে মন্ত্রী সবাই আছেন। রাজনীতিতে কাউকে সাংগঠনিক ভাবে আমি যদি বলি যে সাংগঠনিক শক্তির জন্য সবাই লড়াই করবে, এটা দোষের কিছু না। হয়তো সাংগঠনিক লড়াই করতে গিয়ে হয়তো অনেক সময় বাক বিতনটা জড়িয়ে যায়, তো এটা শক্তির উত্থান দিতে চাইবে, এটা দোষের কোনো কিছুই নয়। এটা আমি আবারও জোর দিয়ে বলতে চাই, এটা সাংগঠনিক লড়াই। তো সাংগঠনিক ভাবে কে দুর্বল কে সবল, এটা কারণে প্রত্যেকটা রাজনৈতিক দল চাইবে মাইলেজ নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। এটা তারই একটা মানে ঘটনা আমি বলবো আর কি, এছাড়া আর বাইরে কোনো কিছু নয়। এই দুটি বিপরীতমুখী দলের সমন্বয়ে সরকার গঠন করছে, কতটা প্রাসঙ্গিকভাবে দুই দল কাজ করছে? না, 100%। আজকে কি মন্ত্রিসভায় কোনো আপনি নেগেটিভ কোনো প্রশ্ন দেখছেন? কেউ কাউকে গালি দিচ্ছে, কেউ কারোর বিরুদ্ধে বলছে? একদম না। সবাই মিলেমিশে কাজ করছে। বিভ্রান্ত করেছে, আমি আবারও বলবো, কিছু ভ্যাকদারি লোক আছে, যারা কংগ্রেস করতো, যারা সিপিএম করতো, হয় তারা চেষ্টা করছে বিজেপিতে এসে আশ্রয় গ্রহণ করার জন্য। বিজেপিতে যদি স্থান পাকাপোক্ত না করতে পারে, তারা আবার মথার প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এই যে একটা মেরুকরণ, তারা যে একটা অশান্তির পরিবেশ, যে কোথায় গেলে একটা অক্সিজেন পাবো, পূর্বের মতো আবার পকেট ভর্তি করতে পারবো, এই ম্যানেজটাকে কাজে লাগানোর জন্য আসলে একটা অক্সিজেন। ওখানে দুনো পার্টি সুস্পষ্টভাবে বার্তা আছে, এরকম সুযোগ তৈরি হবে না। যেটা আছে এটা রাজনৈতিক ভাবেই চলবে, সাংগঠনিক প্রক্রিয়ায় চলবে, আসলে এর বাইরে আর কিছু না। 2028 সালে যারা যুবা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা আপনাদের মতাদর্শ, এই যে অ্যালায়েন্সের মতাদর্শে কতটা আগ্রহী ভাব ব্যক্ত করবেন? যুব সমাজ, শিক্ষিত সমাজ চাইবে রাষ্ট্র এবং দেশ, এবং তার পাশাপাশি সে যে রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যটা কোন দিকে যাচ্ছে। আমার নিশ্চয়ই বিশ্বাস থাকবে, যেহেতু সচেতন নাগরিক, আজকের দিনে অ্যান্ড্রয়েড মোড, স্মার্ট জির জমানা, 5G যুগ, সবাই সব খেয়াল রাখে। আজকে সরকারের যে চিন্তা ভাবনা, নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা, ভারতবর্ষের যে চিন্তা চেতনা, সেই লক্ষ্যে যুবরা আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে গেলে ভারতীয় জনতা পার্টিতেই যদি কেউ রাজনীতি করে, এই প্ল্যাটফর্মকে বেছে নেবে, এবং এখান থেকে প্রতিটা নতুন ভোটারও এখানে উদ্বিগ হবে, মানে এখান থেকে লড়াই সংগ্রাম শুরু করবে, এখান থেকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নতুন চিন্তা চেতনা নিয়ে সে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস।
আপনি একজন মাইনরিটির প্রধান মুখ এই জেলাতে আপাতত। আর ধরুন যদি 28 নির্বাচনে যুবকদের প্রতি, সাধারণ ভোটারদের প্রতি এই আপনাদের দলে সামিল হওয়ার জন্য বার্তা রাখেন, কি রাখবেন একেবারে শেষভাবে? না, আমি বার্তা রাখবো বলতে আমি আগেও বলেছি, নরেন্দ্র মোদীও বলেছেন এবং আমাদের পার্টির আইডিওলজিও সেটা বলে যে সর্বধর্ম সমভাব ও সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করাই ভারতীয় জনতা পার্টির স্বপ্ন, এখানে কাউকে বাদ দিয়ে না। তারপরেও আমরা এখানে মানুষকে মানে প্রবুদ্ধ করতে, মানুষকে দলে সামিল করতে আমরা কিছুটা ব্যর্থ হয়েছি, আমরা সেভাবে ফেস তৈরি করতে পারিনি। কিন্তু এটা একদিনে তৈরি হয়নি। এখানে দীর্ঘদিন মন্ত্রী ছিলেন শহীদ চৌধুরী, এখানে মুখ্যমন্ত্রী ছিলেন আপনার মানে এই জেলার কথা বলছি, এখান থেকে এই কেন্দ্র থেকে মানিক সরকার ছিলেন, সোনামুড়াতে এখনো আছেন শ্যামল চক্রবর্তী। এই যে তাদের কমিউনিস্টের যে একটা রাজনীতির যে একটা প্রভাব, ত্রিপুরা রাজ্যে যত ধরনের অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, মাইনরিটি অংশের মানুষকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে তারা এই সমস্ত কাজগুলি তারা সম্পন্ন করেছিল এবং মানুষকে বার্তা দিয়েছিল যে দেখো ফ্রন্টে আমরা মাইনরিটিকে দেখছি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের মধ্যে কোন মাইনরিটি নেতারাকে আপনি এত বড় একেবারে বৃহৎ ভাবে দেখছেন সফল হতে? শহীদ চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি রাজনীতিতে ছিলেন, উনারও কি ভূমিকা ছিল? তা আমি বলবো আসলে বিভ্রান্ত নয়, ভারতীয় জনতা পার্টি লাঠিয়াল বাহিনীতে বিশ্বাস করে না, কুস্তিতে বিশ্বাস করে না, উন্নয়নে সামিল হন, এই যাত্রায় বিশ্বাস করে। যার জন্য আমি বলবো সচেতন সুশিক্ষিত সমাজ হিসেবে আমরা যদি একটা জাতি করতে চাই, আমরা যদি একটা রাষ্ট্রের কারিগর হতে চাই, ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্ম সবার জন্য খোলা আছে। এখানে আসলে উদারভাবে ভালোবেসে নিশ্চিত আপনি কাজ করতে পারবেন এবং এখানে রাষ্ট্র নির্মাণের জন্য চিন্তা চেতনা নিয়ে মানে আপনি ভাবনা তৈরি করতে পারবেন এবং মানুষের সাথে কাজ করার একটা সুযোগ আছে, আমি এটুকুই বলবো। এবং আমি আশা করি ছাত্র যুবরা সেই পথে হাঁটবে এবং নিঃসন্দেহে সরকারকেও মানে সাহায্য করবে। একেবারে সুন্দর রাষ্ট্র গঠনের জন্য ছাত্র যুবা যারা রয়েছেন তাদেরকেও এই বিজেপি দলে সামিল হওয়ার জন্য জানিয়েছেন অগ্রিম ভাবে। এতক্ষণ আমাদের সাথে লোককথার এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন বর্তমান সিপাহীজলা জেলার অন্যতম সদস্য মেজানুর রহমান। আজকের মতো লোককথার এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।